আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় আর ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হবে না, বাড়িতে ঢুকে মারবো। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আপডেট নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি। বৃহস্পতিবারে বারবেলা থেকেই রাজ্য রাজনীতির পারদ চড়তে শুরু করে যখন জানা যায় আদালতের রক্ষা কবচ পেয়ে দিল্লি থেকে কলকাতার বিমান ধরতে চলেছে তৃণমূল কংগ্রেসের যুবরাজ। তখন থেকেই সাংবাদিকদের হুড়োহুড়ি, রাজনীতির কারবারিদের মধ্যে আলোচনা, যারা রাজনীতি নিয়ে তর্কাতর্কি করে থাকেন তাদের মধ্যে তর্কের ঝড়, আর সাধারণ মানুষের মধ্যে একটা কৌতূহলটা এই কারণেই যে শনিবারের বারবেলায় সোনারপুরে পচা ডিম খাওয়া সেই নেতাকে কি গ্রেপ্তার করবে বৃহস্পতিবারের বারবেলায় সিআইডি? না, গ্রেপ্তার করার কথা নয়। আসলে এই কৌতূহলটা 5 পাবলিকের মধ্যেই ছিল। তারা অত শত আইনের মারপ্যাঁচ বোঝে না। তাদের কাছে কৌতূহলের বিষয়টাই হলো যে অভিষেককে গ্রেপ্তার করা হচ্ছে নাকি হচ্ছে না। যদি হয় তাহলে সেই খবরটা ব্রেকিং নিউজে কখন পাওয়া যাবে? এই 5 পাবলিকের মধ্যে বলে রাখা ভালো, গৃহবধূর সংখ্যাটাই কিন্তু বেশি। আবার খেটে খাওয়া মেহনতি মানুষও রয়েছেন কিছু। যাই হোক, অভিষেক গেলেন আবার বেরিয়েও গেলেন। এই হলো বৃহস্পতিবারের বারবেলা থেকে টান টান উত্তেজনার শেষে নিট ফল। তবে তার আগে এক প্রশ্ন হয়েছিল সকাল থেকেই, যখন জনমানসে একে প্রবীণ আইনজীবী স্পষ্টতই জানিয়ে দেন যে অভিষেক দলে থাকলে তাকে অব্যাহতি দেওয়া হোক, আর তিনি থাকলে অভিষেক নয়, অভিষেকের কোনো মামলা তিনি লড়বেন না, বিশেষ করে এই রক্ষা কবচ সংক্রান্ত মামলা। দল মানে এখানে থেকে কোন রাজনৈতিক দল যে উল্লেখ করব সেটা আমি জানি না, কারণ আমি নিজেও এই বিষয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছে। কারণ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস মানে এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে দলটির নেতা, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত তৃণমূল দলটির মালিকানা কার্যত হারিয়েছেন কালীঘাটের বাসিন্দারা। পরিষদীয় দলের যখন এই অবস্থা, তখন দিল্লিতে বিদ্রোহী সাংসদদের সই আবার প্রকাশ্যে এসে গিয়েছে। আরও বিপাকে মমতা অভিষেকরা। কারণ দিল্লিতে ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার, রচনা ব্যানার্জি, জুন মালিয়া, সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, খলিল রহমান, আবু তাহের, শর্মিলা সরকার, বাপি হালদার, অরূপ চক্রবর্তী, প্রসূন বন্দ্যোপাধ্যায়, মিতালি বাগ, পার্থ ভৌমিক, মালা রায়, দেব, কালীপদ সোরেন, অসিত মাল, শতাব্দী রায়, জগদীশ চন্দ্র বর্মা, বসুনিয়াদের তৃণমূল কংগ্রেস এনডিএ ব্লককে সমর্থনের আবেদন জানিয়ে দিয়েছে। ফলে দলের ওপর থেকে হ্রাস সেটা আর কালীঘাটের বাসিন্দাদের নেই। যে গুটি কয়েক কালীঘাটের বাইরের লোক রয়েছেন তারা স্রেফ নিজেদের পিঠ বাঁচাতেই হয়তোবা রয়েছেন, বা ওই কোনো এক সময় নিমক খেয়েছেন তাই আছেন। ওদিকে বৃহস্পতিবার দলের আইনজীবী সাংসদ অভিষেককে নিয়ে যে বোমা ফাটিয়েছেন তার এফেক্ট কতটা পড়ে তার জন্য আবার সবাই মুখিয়ে রয়েছে। তা যাই হোক, এবার ফেরা যাক অভিষেক বাবুর এই কলকাতা প্রত্যাবর্তনের খবরের দিকে। দিল্লিতে ইন্ডিয়া জোটের মানে ওই কংগ্রেস, বাম, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, সাবেক তৃণমূল, জেডি, ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, এনসিপিদের নিয়ে গঠিত এই জোটের পিণ্ডি, যিনি বারবার চটকে দিয়েছেন এই রাজ্যের ক্ষমতায় থাকাকালীন, সেই জোটের বিশেষ বৈঠকে যোগ দিতে ভাইপোকে সঙ্গে নিয়ে দিল্লি যান পিসি। আগেও এমন ধরনের বৈঠক হয়েছে বহুবার, কিন্তু সেখানে যোগ দিতে যাওয়ার জন্য এই রকম তোড়জোড় চোখে পড়েনি। তার কারণ সেই সময় রাজ্যের 215 জন বিধায়ক, তারপরে লোক ভাঙানোর খেলা চলছে, মানে অন্য দল থেকে বিধায়ক ভাঙিয়ে আনার খেলা চলছে। লোকসভায় 28 জন সাংসদ, রাজ্যসভায় 13 জন সাংসদ।
একটা বিরাট ক্ষমতার অধীশ্বরী তখন মমতা। প্রত্যেক কটা জেলা পরিষদ রাজ্যের তাঁর হাতে, রাজ্যের একটি পুরসভা বাদ দিয়ে প্রত্যেক কটি পুরসভায়, একটি কি দুটি পুরসভা বাদ দিয়ে প্রত্যেক কটি পুরসভায় তাঁর হাতে। সাদেকি আর ভাইপো বলেন, যেদিন ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে, ইন্ডিয়া অ্যালায়েন্স মমতা অ্যালায়েন্সের জোট ক্ষমতায় আসবে, সেদিন বাড়িতে ঢুকে মারব। যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় আর ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হবে না, বাড়িতে ঢুকে মারবো। এখন কে কাকে কিভাবে মারে, কোন দিক দিয়ে মারে, নাকি সেই মার সে নিজে কিভাবে সামাল দেয়, সেটা এখন দেখছে বঙ্গবাসী। তা সেই বৈঠকে যোগ দিতে গিয়ে কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধীকে কখনো জড়িয়ে ধরে, কখনো বা অনুনয় বিনয় করে হাত ধরার একটা ইচ্ছা প্রকাশ করেছেন। যখন দেখছেন কংগ্রেস থেকে বেরিয়ে এসে যে দলটি তৈরি করেছিলেন 28 বছর আগে, যে দলটি টানা 15 বছর ক্ষমতায় থাকার পর চুরি চামারি করে ভোটে একেবারে ধরাশায়ী, এবং সেই দলের মালিকানাও হাতছাড়া, তখন অবলম্বন হিসেবে কংগ্রেস ছাড়া আর কোনো গতি নেই। সেই আলাপচারিতার পরদিন রাহুল গান্ধীর সঙ্গে আবার ভাইপো বাবুর একটা বৈঠক হলো। কারণ কংগ্রেসের হাত ধরতে গেলে রাহুলকেই নেতা হিসেবে নিঃশর্তে সমর্থন করতে হবে। নিজেকে যতই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক বলুন না কেন, তিনি নিজেও জানেন দলটি আসলে আঞ্চলিক। আর সর্বভারতীয় স্তরে রাজনীতি করতে হলে শুধু সাংসদ হলেই হয় না, দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে সেখানকার মানুষদের আর্থসামাজিক অবস্থা, অনুন্নয়নের কথা মন দিয়ে শুনতে হয়। যেখানে তার নিজের দলের নেতারাই দেখা করতে হলে 15 থেকে 20 হাজার টাকা শান্তিনিকেতনের অফিসের কেরানিদের ভেট দিতে হতো, তাদের সঙ্গে আনা যাবতীয় কিছু স্ক্যান করিয়ে তবে ঢুকতে দেওয়া হতো। সেই সময় কলকাতা পুলিশের ভয় একটা মাছিও ঢুকতে পারতো না ওই শান্তিনিকেতন বিল্ডিংয়ে। সে যতই সেই দলের গুন্ডাদের ভয়, ওই পুলিশই ফাইল মুখে নিয়ে বা মাথায় নিয়ে টেবিলের তলায় তারা লুকোন না কেন, সেই তিনি গিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে রাত কাটিয়ে নারকেল দড়ির খাটিয়ায় শুয়ে রাত কাটাবেন আর তাদের গল্প শুনবেন, এই আশা করাটা বৃথা। তারপর দিল্লি থেকে ইন্ডিয়ার বৈঠক ভালোভাবে সেরে কলকাতার বিমান ধরেন তিনি। ভাইপো তার সঙ্গে এসেছিলেন, কিন্তু দিল্লি বিমানবন্দর থেকে তিনি আবার ব্যাক করে যান গ্রেপ্তারের ভয়। যদি কলকাতা বিমানবন্দরে নামা মাত্রই তাকে গ্রেপ্তার করে শুভেন্দুর পুলিশ, কি কাণ্ডটা হবে বলুন তো। আসলে ভয় তো আছে। সেই শুভেন্দু যখন বিরোধী দলনেতা ছিলেন, তখন তার জেলায় গিয়ে, তার পাড়ায় দাঁড়িয়ে, তার বাড়ি থেকে 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে ওর কোন বাবা আছে তাকে ডাকতে বলেছিলেন। সেই শুভেন্দু এখন রাজ্যের মুখ্যমন্ত্রী, তার পিসিকে অতীত করে ছেড়ে দিয়েছেন। সুদূর নন্দীগ্রাম থেকে এসে ভবানীপুরে দাঁড়িয়ে ভবানীপুরের প্রায় প্রতিটি ওয়ার্ড থেকে জিতে ভবানীপুরের বিধায়ককে প্রাক্তন করে সেই নেত্রীর দলের অস্তিত্ব বিপন্ন করে তুলেছেন। একটা ভয় ভীতি কাজ করাটা খুব স্বাভাবিক। সে যতই শীত দাঁড়া সোজা করে বলুক না কেন, তিনি হার মানবেন না ওই ওনার পিসির মতো। আসলে তিনি হেরে গিয়েছেন, স্বীকার করবেন না। জনতা ম্যান্ডেট দিয়েছেন, সেই জনগণ একদিন ঠিক স্বীকার করিয়ে নেবেন, ঘাবড়াবার কিছু নেই। যেটা বলছিলাম, গ্রেফতারির একটা ভয় কাজ করছিল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে কিসের গ্রেফতারি, কেন সেই ভয়, জানাবো। তবে তার আগে শিরোনাম আপডেটে সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। ব্লু রোজ হোটেল, নন্দকুমার পূর্ব মেদিনীপুরের সেরা থাকার ঠিকানা। যদি খুঁজছেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম, সুস্বাদু খাবার আর নিরিবিলি পরিবেশ, তাহলে ব্লু রোজ হোটেল আপনার জন্য সেরা পছন্দ। আজই যোগাযোগ করুন 8972021015 নম্বরে। বর্ধমানে আধুনিক চিকিৎসা ব্যবস্থা এখন আরো সহজলভ্য আর.এন.আর সুপার স্পেশালিটি হাসপাতালের হাত ধরে। এটি স্বাস্থ্যসাথী কার্ডের মান্যতাপ্রাপ্ত এ গ্রেডের হাসপাতাল। এখানে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডায়াগনস্টিক সার্ভিস, প্যাথোলজি সার্ভিসের সুব্যবস্থা রয়েছে। আধুনিক পরিকাঠামোয় বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা বিশ্বমানের সার্জারির সুযোগ সুবিধা পেতে চলে আসুন আর.এন.আর সুপার স্পেশালিটি হাসপাতালে। আমাদের ঠিকানা বীরপুর মোড়, রোড, বর্ধমান। 3713141, 108 শিব মন্দিরের একদম নিকটে। যোগাযোগ নাম্বার 9153152864 এবং 7679077765। সইজাল কাণ্ডে 21 দিনের অন্তর্বর্তী রক্ষা কবচ পেয়ে তবে দিল্লি থেকে কলকাতার বিমান ধরেন যুবরাজ।
বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র জানিয়ে দেন সন্ধ্যা 6টার মধ্যে সিআইডির দপ্তরে হাজির হতে হবে। সেই নির্দেশ অমান্য করলে বড় বিপদে যে পড়তে পারেন তা তিনি জানেন। তাই সূর্যাস্তের আগেই পৌঁছে যান কলকাতা। বিমানবন্দর থেকে সরাসরি চলে যান কালীঘাট। সেখানে কিছুটা সময় কাটিয়ে ভবানী ভবন পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে বিমানবন্দরে নামতেই উপস্থিত জনতার একাংশ যথারীতি চোর চোর স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা রক্ষীদের দ্বারা পরিবেষ্টিত হয়ে কোনো রকমে গাড়িতে উঠে বিমানবন্দর এলাকা ছাড়েন। কারণ নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সব্যসাচী বা জয়প্রকাশকে পচা ডিমের সঙ্গে গোবর আর টমেটো খেতে দেখেছেন তিনি সোশ্যাল মিডিয়ার দৌলতে। তিনি নিজেও সোনারপুরে পচা ডিম খেয়েছিলেন বটে। বিমানবন্দর থেকে সরাসরি ভবানী ভবন যাওয়ার কথা থাকলেও কালীঘাটের বাড়িতে তিনি যান। সেখান থেকে বিকেল 5:40 বেরিয়ে সিআইডি দপ্তরের উদ্দেশ্যে ভবানী ভবন যান তিনি। এর আগে শৈজাল কাণ্ডে 3বার সিআইডির হাজিরা এড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কারণ, যদি তাকে গ্রেপ্তার করে নেয় শুভেন্দুর পুলিশ। আসলে পিসির সময়ের ঘটনাগুলি তার মনে আছে। যার মেয়ে খুন হলো, থানায় অভিযোগ জানাতে গেল, পুলিশে তাকেই উল্টে গ্রেপ্তার করে নিল খুনের অভিযোগে। ওই যে খোরশেদ, অভিষেকের ছায়ার সঙ্গে জাহাঙ্গীর, সেই জাহাঙ্গীর যাকে অ্যারেস্টের পর হাফ প্যান্ট পরিয়ে রাস্তা দিয়ে হাঁটিয়ে পুলিশ পার্টি অফিসে গিয়ে তল্লাশি চালালো, সেই জাহাঙ্গীরের বিরুদ্ধেই তো ওই খুরশিদের মেয়েকে খুনের অভিযোগ ছিল। অভয়ার মা, আরজি করেন অভয়া, তার মা বিচার চাইতে গেলেন নবান্ন অভিযানে পুলিশের লাঠির আঘাতে মাথায় চোট পেলেন। ওদিকে পিসি থানাতে গিয়ে ক্রিমিনাল ছাড়াচ্ছে, এসব তো ভাইপো জানেন, তাই গ্রেপ্তারের ভয়। কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন এই সরকারের পুলিশ তার ওই পিসির আমলের পুলিশের মতন প্রশাসনিক সভায় মাইক্রোফোন নিয়ে দর্শক আসনে বয়ে বেড়ান না। আইনের আশ্রয় নিয়ে আইন মেনে তারা তদন্ত করেন, অন্তত এখনও পর্যন্ত তাই মনে হয়েছে। পার্কস্ট্রিটে গণধর্ষণ কাণ্ডের ঘটনার পর কাস্টমারদের সঙ্গে দর কষাকষি নিয়ে এই ঘটনা বলে চালিয়ে দেওয়ার মতন সরকার অন্তত এটা নয়। সারা 5.5 ঘন্টা সিআইডির জেরায় কার্যত দিশেহারা হয়ে পড়েন যুবরাজ। সূত্রে খবর, সন্ধ্যা 6টার আগে সিআইডি দপ্তরে পৌঁছে যাওয়ার পর প্রথমে 6 থেকে 7 জন অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করেন। এরপর প্রায় 10 জন আধিকারিকের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় অভিষেককে। ছিলেন সিআইডি এডিজি ও সুপ্রতিম সরকারও। বেশ কয়েকটি কঠিন প্রশ্নের মুখেও পড়তে হয় অভিষেককে। 6 মের বৈঠকে না থাকার পরেও বিধায়কদের সই কিভাবে চিঠিতে রইল, কে বা কারা সই করেছেন, কেন করেছেন, রেজলিউশন বুক কোথায়, এছাড়াও একাধিক কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাকে। তা বৃহস্পতিবারের এই জিজ্ঞাসাবাদ শেষে রাত 11:20 নাগাদ ভবানী ভবন থেকে বেরিয়ে যান সিআইডি এডিজি সুপ্রতিম সরকার। আর এরপরে বেরিয়ে আসেন অভিষেক, একেবারে ছাতা দিয়ে মুখ ঢেকে। যারা গিয়েছে, আগামী 14 জুন তাকে ফের তলব করা হয়েছে। বেলা 12টার মধ্যে হাজিরা দেওয়ার কথা অভিষেকের। ফের কেন তলব? সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে অভিষেক যে সমস্ত উত্তর দিয়েছেন তদন্তকারী অফিসাররা তাতে সন্তুষ্ট হতে পারেননি। রেজলিউশন সংক্রান্ত প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান বলেই জানা গিয়েছে। এই জায়গাতেই জানি না বলে প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন অভিষেক। রেজলিউশন নিয়ে রবিবার 14 জুন বেলা 12টায় ভবানী ভবনে সিআইডির তরফে ফের হাজির হতে বলা হয়েছে। সেদিনের হাজিরা দেবেন বলেই এখনও পর্যন্ত মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু রক্ষা কবচের মেয়াদ শেষ হয়ে গেলে আবারও তিনি কি হাজিরা দেবেন না লুকিয়ে যাবেন? এই প্রশ্নের উত্তর জানতে অবশ্যই অপেক্ষা করতে হবে আর কিছুদিন। কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান? কমেন্ট বক্সে মতামত জানান। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এই পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। এ মাঠ গোবিন্দপুর, দাঁতপুর, হুগলি ও কলেজ মোড়, ধনিয়াখালী, হুগলি। শপিং এর স্টাইল, দামে স্মাইল। একই ছাদের তলায় বড় থেকে ছোটদের পোশাক ও অন্যান্য সামগ্রী সুলভ মূল্যে পেতে আজই যোগাযোগ করুন 9892628243 এই নম্বরে। হুগলি ডানকুনি হোটেল রোড দূর রয়েছে এসি রুম, ব্যানকুয়েট হল, সুইমিং পুল আর সেলফি পয়েন্ট।
এখানেই শেষ নয়, জন্মদিন অ্যানিভার্সারির জন্য বিশেষ আয়োজন, সাথে রয়েছে দাওয়াতে স্পেশাল বিরিয়ানি। তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন 9330327155 নম্বরে অথবা 9332080744 নম্বরে।